বন্ধুরা, আজকের খবরের দুনিয়াতে আপনাদের নমস্কার, আপনাদের স্বাগত। কিছুদিন আগে পর্যন্ত আমরা কোনো জিনিস সম্বন্ধে যদি শিওর না হতাম বা আমাদের কম জানা থাকতো, তাহলে আমরা কি করতাম? গুগল করে জেনে নিতাম জিনিসটা কি, আমাদের তথ্যগুলো সঠিক আছে কিনা, বা নতুন কোনো তথ্য জানতে চাইলে আমরা গুগল করে সেখান থেকে পেয়ে যেতাম। বর্তমানে আপনারা বলবো, আপনারা গুগল করার আর দরকার নেই। আপনারা শুধু রাত্রিবেলার দিকে বাংলাদেশের যে টকশো গুলো হচ্ছে সেখানে আপনারা সেই টকশো গুলোকে দেখবেন, তাহলেই আপনারা জানতে পারবেন। এমন অনেক জিনিস জানতে পারবেন যা হয়তো পৃথিবীর অন্য কেউ জানে না, শুধুমাত্র বাংলাদেশের কিছু মানুষই জানে। যেমন উদাহরণস্বরূপ, গত পরশু দিনকে রাত্রিবেলা আমি বাংলাদেশের টিভি চ্যানেলে একটি টকশো দেখছিলাম। আপনারা জানেন যে তুলসী গাভার্ট, উনি কে? উনি হচ্ছেন সিআই এর, মানে মার্কিন গুপ্তচর সংস্থার একজন কর্তা। তিনি জানিয়েছেন ইরানের হাতে কোনো পরমাণু বোমা নেই, অথচ আন্তর্জাতিক মহল মনে করছে যে ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে তাতে অন্তত 9টি বোমা তৈরি করার ক্ষমতা তারা রাখে। তারা অনেকদিন ধরে চেষ্টা চালাচ্ছে এবং ইসরায়েল মনে করেছে হয় ইরান এই মুহূর্তে বোমা তৈরি করার কৌশল জেনে ফেলেছে, অথবা জানার শেষ পর্যায়ে রয়েছে। আর এই বোমা যদি তৈরি হয়ে যায় তাহলে তাদের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হবে। কিন্তু ইসরায়েলও নিশ্চিত নয়। কিন্তু আমি যখন টকশোতে দেখলাম, বাংলাদেশের একজন গবেষকই বলা যেতে পারে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বলে বলছেন, তিনি রীতিমতো ঘোষণা দিয়ে দিলেন যে ইরানের হাতে মোট 15টি পরমাণু বোমা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে। সংখ্যাটিদের মধ্যে কোনো প্রায় নেই, অর্থাৎ না 14টি না 16টি, একদম 15টি বোমাই তৈরি করে ফেলেছে। তাই বোঝাই যাচ্ছে তাদের জানার দূর কদ্দূর। এবং শুধু তাই নয়, আপনারা জানেন ইসরায়েল ইরানের মধ্যে যে স্পেসিফিক কিছু কিছু জায়গাগুলোকে আক্রমণ করেছে এবং তার ফলে ইরানের সৈন্যবাহিনী এবং সুপ্রিম কিছু লিডার তারা সমস্ত মারা গেছে। বিভিন্ন বাহিনীর যারা কর্তা ব্যক্তি আছে তাদেরকে একদম পুরো নির্দিষ্ট করে তাদেরকে মেরে ফেলা হয়েছে, এবং পরমাণু যে গবেষণা কেন্দ্রের যারা বিজ্ঞানী আছে তাদেরকেও মেরে ফেলা হয়েছে এই অ্যাটাকের মাধ্যমে। এই জন্য নাকি ইরান মোসাদের পাশাপাশি প্রচুর ভারতীয় গুপ্তচরকে নাকি ওখানে গ্রেপ্তার করেছে। বাংলাদেশে একটি স্বভাব হচ্ছে সবকিছুর ক্ষেত্রেই তারা ভারতের সম্ভাবনা দেখতে পায়, এবং ভারতীয় গুপ্তচরদের নাকি প্রচুর পরিমাণে গ্রেপ্তার করেছে, যেহেতু প্রচুর ভারতীয়রা ইরানে বসবাস করেন বিভিন্ন কারণ, সেই কারণের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এইসব তথ্যগুলো আপনারা আর কোথাও পাবেন না, পাবেন কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের টকশোগুলোতে। শুধু তাই নয়, তারা এটা বলে দিচ্ছে এই যুদ্ধে জিতবে কারা। এই যুদ্ধে জিতবে হচ্ছে ইরান, এবং সাংঘাতিকভাবে জিতবেন। এবং ইসরায়েলের অবস্থা হবে অত্যন্ত খারাপ, প্রায় নিশ্চিহ্ন করে ফেলে দেবে, কারণ শেষ মুহূর্তে ইরান নাকি পরমাণু বোমা মারবে ইসরায়েলের ওপরে, এটাও তারা বলে দিচ্ছেন। এতেই শেষ হচ্ছে না, ভারতবর্ষ এর মধ্যেই, এই যেহেতু ইসরায়েলকে সমর্থন করেছে, সেই কারণে পৃথিবীর বুকে আন্তর্জাতিক ক্ষেত্রে একলা হয়ে পড়বে, এবং একলা হয়ে পড়ার জন্য ভারতবর্ষকে আর কেউ সাপোর্ট করবে না। ভারতবর্ষের অবস্থা হবে শোচনীয়। দিনকে দিন তারা একঘরে হয়ে পড়ে মুখ থুবড়ে পড়বে তাদের অর্থনীতি, এটাও তারা বলছে। আমি শুনছিলাম আর দেখছিলাম যে এগুলোর পেছনে তাদের যুক্তি কি, বা তথ্য সংগ্রহ কোনো তথ্যের কোনো সূত্র আছে কিনা, সেগুলো কিন্তু দিতে পারছেন না। তারা কিন্তু এটা বলে দিচ্ছিল। তারপর তাদের একটি বিশেষ গাত্রদাহ দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাকি চাওয়ালা। এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি চাওয়ালা হয়, কোনো চাওয়ালাকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী করা হয়, তিনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে তো ভারতীয়রাই নির্বাচিত করেছে। সেই 2014 সাল থেকে তিনি জিতে আসছেন পরপর। তারও আগে দুবারের কিনা তিনি গুজরাটের মতো একটি বিশেষ রাজ্যের, যেখানে অর্থনৈতিক অত্যন্ত সমৃদ্ধ, সেই রাজ্যের দুবারের তিনি ছিলেন মুখ্যমন্ত্রী।
এই কথাগুলো, এই তথ্যগুলো কে আর তাদের জানাবে? আমিও জানাতে চাই না, কিন্তু তাদের থেকে অনেক কিছু শেখার আছে। এদের যা জ্ঞানের পরিধি, তা সত্ত্বেও এদের কিন্তু কোনো অহংকার নেই। এরা কিন্তু সুন্দরভাবে আপনাকে সহযোগিতা করে বুঝিয়ে দেবে যে কোথায় কোথায় ভারতের সমস্যা, এবং ভারত কিভাবে দিনকে দিন আরো অতলে চলে যাচ্ছে, আর বাংলাদেশ তুলনামূলকভাবে কত ভালো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এর আগে এর মধ্যে আরেকজনের কথা তো শুনে তো অবাক হয়ে যায়। বাংলাদেশ নাকি পাকিস্তান থেকে নিউক্লিয়ার অস্ত্র, মানে একদম পরমাণু অস্ত্র নিয়ে আসবে, নিয়ে এসে বাংলাদেশে রেখে দেবে, এবং এই অস্ত্র নাকি পাকিস্তানের কাছে প্রচুর পরিমাণে রয়েছে। কিছু অস্ত্র দিয়ে দিলে তাদের কিছু যাবে আসবে না। আমি মনে মনে ভাবি যে অস্ত্র নিয়ে আসা কি এতই সহজ? এখন তো আমাদের ক্ষেত্রে সন্দেহ হয়ে গিয়েছে যে পাকিস্তানে আদৌ কোনো পরমাণু অস্ত্র কোনোদিন ছিল কিনা। যেগুলি ছিল সেগুলো আমেরিকার কেনা। কেননা নূর খান এয়ারবেসে পুরোটাই আমেরিকার দখলে মাঝখানে চলে গেছিল। আমরা সংবাদ সংস্থায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি, সেখানে পাকিস্তানি সাংবাদিকরা জানাচ্ছেন একজন পাকিস্তানি সৈন্যবাহিনীর অফিসার মার্কিন অফিসারকে জিজ্ঞাসা করেন যে এই বাক্সগুলোর মধ্যে কি আছে। তখন সেই অফিসারটি নিজের পিস্তল বার করে তার দিকে তাক করে বলেন, ইউ আর নট অথরাইজ টু আস্ক দিস কোশ্চেন। মানে কি অবস্থায় পাকিস্তানের এয়ারবেসে পাকিস্তানের মধ্যে থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তাকেও প্রশ্ন করা যাবে না। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। তো যাই হোক, তাদের যে আদৌ যে পরমাণু অস্ত্রগুলো আছে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র, যারই অস্ত্র থাক না কেন, সেগুলো যে মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। তবু মেনে নিতে হবে যে বাংলাদেশ যদি চায় পরমাণু অস্ত্র নিয়ে আসতেই পারে। এর জন্য কিন্তু কোনো কিছু করার দরকার হয় না। এদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস, তিনি তো বলেই ফেলেছেন যে আমাদের দেশের দুদিকে, মানে বাংলাদেশের দুদিকে দুটি পরাশক্তি বিদ্যমান। একটি হচ্ছে ভারতবর্ষ এবং হচ্ছে চীন। দুজনেই প্রচন্ডভাবে উন্নতি করছে। এদের পাশে থেকে বাংলাদেশ নাকি নিজে নিজেই অটোমেটিক্যালি উন্নতি করবে। মানে বাংলাদেশে কিছুই করতে হবে না, যেহেতু ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ তার মাঝখানে রয়েছে, বাংলাদেশের নাকি উন্নতি এমনি এমনি হয়ে যাবে। তো এই তো অবস্থা নোবেল লরিয়েটের। এখন প্রথম প্রথম তো বাংলাদেশের লোকেরা বলতো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নোবেল লরিয়েট, মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নোবেল লরিয়েট, আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী চাওয়ালা। এই নিয়ে অনেক তুলনা হতো, হাসাহাসি হতো, সমস্ত কিছু হতো। কিন্তু বর্তমানে এখন কি তারা সেটা বলে? এখন তারা কি দেখতে পাচ্ছে? এই নোবেল লরিয়েট এই 10 মাস চালানোর ফলে বাংলাদেশের অবস্থা কি? তার যে মোটামুটি জিডিপি ছিল 5.5-এর নিচে কখনো ছিল না, সেটি আজকে 3-এর কাছাকাছি চলে এসছে। আর ভারতবর্ষের উন্নতি কিন্তু বিদ্যমান। শেষ 15 বছরে ভারতবর্ষ প্রচুর উন্নতি করেছে, বিভিন্ন ফিল্ডে উন্নতি করেছে। অর্থনৈতিক এবং সামরিক খাতে এখন বর্তমানে প্রায় চতুর্থ অবস্থানে চলে এসছে, এবং আগামী দিনে তৃতীয় অবস্থানের দিকে হতে যাচ্ছে। সেটা আমেরিকা, চীন ও রাশিয়ার পরেই ভারতবর্ষের স্থান হতে যাচ্ছে, কি অর্থনৈতিক ক্ষেত্রে, কি সামরিক ক্ষেত্রে। এটা কি বাংলাদেশের লোকেরা ভুলে যাচ্ছেন? জানি না, তাদের থেকে অনেক কিছুই নতুন নতুন করে শেখার আছে। শিখতে তো কোনো কিছুই বাধা নেই, সবার কাছ থেকেই শেখা যায়। আর তাদের যে মোটামুটি গবেষণামূলক তথ্য রয়েছে, তাদের থেকে আমরা সবসময় জেনে কোনো না কোনোভাবে সমৃদ্ধ হতে পারি। তাই আমি বারবার করে বলবো, আপনারা যখনই, আর দ্বিতীয় আরেকটি কথা বলে দিচ্ছি শুনুন। ভারত এবং পাকিস্তানের সাম্প্রতিক অপারেশন সিন্দুরের ফলে যে যুদ্ধ হয়েছিল, সেটা তো ভারতবর্ষ সাংঘাতিকভাবে হেরে গেছে। তারা এখান থেকেই বলে দিচ্ছে ভারতবর্ষের 6খানি প্লেনই নাকি, যেমন পাকিস্তান দাবি করেছে 6খানি প্লেনই নাকি তারা মানে ক্ষতিগ্রস্ত করেছে। এখন বক্তব্য হলো ভারতবর্ষের কটি প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে আমারও জানা নেই, কারণ ভারতবর্ষ সেটা ডিক্লেয়ার করেনি। যুদ্ধে গেলে কিছু না কিছু ক্ষয়ক্ষতিগ্রস্ত হবেই। আপনি কাউকে যদি 10টা মারেন, সে আপনাকে 2টো মারবে না এমন হতে পারে না। মুখ বুজে মার খেয়ে যাবে সেটা হতে পারে না। সুতরাং ক্ষতিগ্রস্ত হতেই পারে, কিন্তু সে তাতেই কোনো নির্ধারণ হতে পারে না সে যুদ্ধে জিতলো কে বা হারলো কে।
এর মধ্যে এখানে আরেকখানি বলে রেখে দিই, পাকিস্তানের একটি পরমাণু, প্রত্যেকটা দেশের একটা ডক্টরিন থেকে থাকে যে পরমাণু নীতি কি হবে। ভারতবর্ষের নীতি যেমন দুটি। ভারতবর্ষের পরমাণু আক্রমণের ক্ষেত্রে নীতি হচ্ছে নো ফার্স্ট অ্যাটাক, মানে প্রথমে ভারতবর্ষ কাউকেই পরমাণু বোমা দিয়ে আঘাত করবে না। যদি কেউ আঘাত করে তবে প্রত্যাঘাত করবে, এটি হচ্ছে প্রথম নীতি। দ্বিতীয় নীতি হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে, যদি কোনো দেশ ছোটই হোক আর বড়ই হোক কোনো পরমাণু অস্ত্র দ্বারা ভারতবর্ষের উপর আক্রমণ করে, তবেই ভারতবর্ষ তার উপরে পারমাণবিক আক্রমণ আনবে। উল্টো দিকে পাকিস্তানের পরমাণু নীতি কি, যদি কোনো দেশ তাদেরকে, তাদের যদি উল্লেখযোগ্য শহর বা উল্লেখযোগ্য যে মিলিটারি যে স্থাপনাগুলো আছে তার উপরে যদি পরমাণু যে কোনো যদি অ্যাটাক করে, অথবা সিন্ধু জলশক্তি বা সিন্ধু জলের ওপর থেকে যদি হস্তক্ষেপ করে, তাহলে তারা পারমাণবিক আক্রমণে যাবে। তো এত কিছু হয়ে গেল, পাকিস্তান জিতে গেল, সিন্ধু জলশক্তি তো আজও তো বন্ধ রয়েছে। কোথায় পারমাণবিক অ্যাটাক করা তো দূরের কথা, সিন্ধু জলশক্তি কি চালু করতে পেরেছে পাকিস্তান? ভারতবর্ষের কি ক্ষতি হয়েছে? ভারতবর্ষতে এই যুদ্ধের ফলে সমস্ত জায়গায় স্যাটেলাইট ইমেজ দেখিয়ে দিয়েছে পাকিস্তানের কোন কোন জায়গায় ক্ষতি হয়েছে, এবং পাকিস্তানের এয়ারবেস গুলো আন্তর্জাতিক টেন্ডার ডেকে সেখানে সারাই করার চেষ্টা করা হচ্ছে। নাহলে তো তাদের কোনো প্লেনই উঠতে এবং নামতে পারছে না। সেই ব্যবস্থা এয়ার ডিফেন্স তো পুরোপুরি ভেঙে দিয়েছে ভারতবর্ষ দাবি করছে। আর সেটা তো আমরা ইয়েতেও দেখতে পেয়েছি, স্যাটেলাইট ইমেজে দেখতে পেয়েছি। পাকিস্তানি কেন কোনো এরকম ধরনের স্যাটেলাইট ইমেজ দেখিয়েছে? দেখাতে পারেনি। কিন্তু বাংলাদেশ জেনে গেছে ইতিমধ্যেই যে ভারত কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের কাছে পদচ্যুত হয়েছে। এই জ্ঞান তাদের সাংঘাতিক, এই জ্ঞানের তাদের সীমা এবং পরিসীমা নেই। সুতরাং আপনাদের যখনই কোনো কিছু জানতে ইচ্ছা করবে, সবসময় চেষ্টা করবেন বাংলাদেশের টক শো গুলো দেখার জন্য। এগুলো জানলে এবং দেখলে, এগুলো দেখার ফলে আপনাদের সাধারণ জ্ঞানের অনেক উন্নতি ঘটবে, অনেক নতুন জিনিস জানতে পারবেন যা হয়তো আপনাদের কাছে কেউ প্রকাশ করবে না। যে খবর আপনারা সিআইএ এর কাছ থেকে পাবেন না, যে খবর আপনারা রয়ের কাছ থেকে পাবেন না, যে খবরগুলি আপনারা পাকিস্তানের আইএসআই এর কাছে পাবেন না, সেগুলো কিন্তু বাংলাদেশের কাছে পেয়ে যাবেন। কারণ বাংলাদেশের গুপ্তচর সংস্থা বা এইসব বিশেষজ্ঞগুলো, তাদের জ্ঞান সীমা এবং অপরিসীম। সুতরাং নমস্কার, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে আগামী দিনে।